প্রশ্নটি দুজনের কাছে আমি করতে চাই শুরুতেই, যে সরকারের চরিত্রে নতুনত্ব দেখছেন কি? জনাব আব্দুল লুৎফ স্যার, কি বলবেন? এত তাড়াতাড়ি সরকারের চরিত্রে নতুনত্ব আবিষ্কার করা যাবে না। সংসদ অধিবেশন আহ্বান হলে তাদের সাংসদদের বক্তব্য শোনার পর, তাদের বিভিন্ন মন্ত্রীর এবং মন্ত্রণালয়ের কাজকর্ম দেখার পর, তাদের সিদ্ধান্তগুলি যখন আমরা পর্যালোচনা করতে শুরু করব, তখন নতুনত্ব অথবা পুরনত্ব ধরা পড়বে। তবে একটি বক্তব্যে আমি একটু দুঃখ পেয়েছি বা আশাহত হয়েছে, সেটি হচ্ছে যে পরিবহন সংক্রান্ত বিষয়ে মন্ত্রী তার প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে বলেছেন যে সমঝোতার ভিত্তিতে আদায় করা চাঁদা চাঁদা না, এবং মালিক শ্রমিক সমঝোতার ভিত্তিতে যে চাঁদা আদায় করে সেটা কল্যাণে ব্যবহৃত হয়। সমঝোতার ভিত্তিতে এটাও বলেছেন যে এই চাঁদা কল্যাণে ব্যবহৃত হয়। আবার এটাও বলেছেন যে সাধারণত সরকারি দলের সমর্থিত যেসব শ্রমিক সংগঠন থাকে তারা একটু আধিপত্য বিস্তার করে। এই কথাগুলি তিনি বলেছেন। আমার কাছে মনে হয়েছে এগুলো তো পুরান কথা। চাঁদাবাজদের উৎসাহিত করবে কি? উৎসাহ পাবে কি না এটা জানি না, কিন্তু এই বক্তব্য পুরনো সেই নিয়মকেই স্থাপিত করেছে যে এগুলো ছিল, এগুলো আছে, এবং এগুলিকে উনি চাঁদা বলে মনে করেন না। এই জিনিসটা আমাকে দুঃখ দিয়েছে। এগুলো অবশ্যই চাঁদা। অনিয়মতান্ত্রিক ভাবে অডিট কিংবা কোনো জবাবদিহিতা ছাড়া কোনো বেসরকারি সংগঠন সবার কাছ থেকে এইভাবে চাঁদা তুলতে পারে না। সংগঠন তার সদস্যদের কাছ থেকে চাঁদা নিতে পারে মাসিক ভিত্তিতে অথবা ষান্মাসিক ভিত্তিতে অথবা বাৎসরিক ভিত্তিতে, কিন্তু দৈনিক ট্রাক চলাচল করলে বা পরিবহন চলাচল করলেই যে চাঁদা তোলা হয় সেটা কোনোভাবেই চাঁদা না। সেটা কোনোভাবেই সমঝোতার ভিত্তিতে নয়, এবং সেটা নৈতিক নয়। সেটা অবশ্যই অনৈতিক, এবং সেটা এক্সটর্শন, চাঁদাবাজি। এই চাঁদাবাজি হচ্ছে পরিবহন খাতের একটি বৃহৎ দুর্নীতি, এবং সমঝোতার ভিত্তিতে উনি যে বলেছেন এই বিষয়টি নিয়ে আমি এই জন্য আরো দুঃখ পেয়েছি যে যখন সিন্ডিকেশন হয়, অর্থাৎ চিনির দাম বাড়ানো হয়, পেঁয়াজের দাম বাড়ানো হয়, তেলের দাম বাড়ানো হয়, বলে যে কিছু লোকজন সংঘবদ্ধভাবে সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে। তাহলে সমঝোতার ভিত্তিতে যদি চাঁদা নিলে সেটা চাঁদা না হয়, তাহলে সিন্ডিকেট করে যদি জিনিসপত্রের দাম বাড়ায় তাহলে কি সেটা সিন্ডিকেট হলো? ওনারাও তো সমঝোতার ভিত্তিতে করেছেন, তাই না? দিনের শেষে এই পয়সাগুলি সাধারণ জনগণ দেয়। দ্রব্যমূল্য বাড়ে, অনিয়মতান্ত্রিক আচরণ বাড়ে, এই চাঁদাবাজি নিয়ে দখল বেদখল বাড়ে, এমনকি চূড়ান্ত ক্রাইম বা ক্রিমিনাল কাজকর্ম হয়। আমার কাছে মনে হয় যে উনি যেটা বলেছেন এটা অনেকটা পুরনোদের মতো। যে সরকারের সামনে পাহাড় সম চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পাহাড় নাকি পিঁপড়া এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। সরকারের সামনে যা থাকবে সরকারকে সেটাই মোকাবেলা করতে হবে। অতএব পাহাড় সম রয়েছে অথবা পিঁপড়া সম রয়েছে তাতে কি? যেভাবে মন্ত্রিসভা গঠন হলো সেখানে নতুনত্ব দেখছেন কি? না, সেখানে তো নতুনত্ব আছে। সেখানে তো অধিকাংশ আছেন যারা, মানে অনেকেই আছেন যারা প্রথমবার এমপি হয়েছেন, তো এটা নতুন না। 24 প্রতিমন্ত্রী সবাই নতুন। হ্যাঁ, তো এটা নতুন না। নতুনত্ব তো অবশ্যই আছে। নতুন মানুষ এসেছেন, হয়তো নতুন চিন্তা আসবে। এটার জন্য তো আমি বলেছি যে সরকারের নতুনত্ব বিবেচনা করতে গেলে এখনই বলা যাবে না, এটা একটু ধীরে বলতে হবে। তবে আজকের বক্তব্যটা নতুন না, বরং এইটা আগের চাইতেও আমি বলবো যে একটা পর্দাহীন বক্তব্য হয়েছে। এটা ঠিক হয়নি। কিন্তু এই যে বিরোধী দল এবং সরকার থেকে বলা হচ্ছে যে এখন থেকে সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি এবং প্লট নেবে না, এটা কি আমরা বিগত সময় যেমনটি দেখেছি প্লট বিলাসিতা বা ট্যাক্স ফ্রি গাড়ির যে আমরা চর্চা বা প্রবণতা দেখেছি সেগুলো থেমে যাবে? এটা একটা জনতুষ্টিমূলক সিদ্ধান্ত। এটা দিয়ে বাংলাদেশে কিছু আসবে যাবে না। আপনি মনে করেন 300 গাড়ি যদি আমদানি হয়, এই 300 গাড়িতে সরকার 600 কোটি টাকা ট্যাক্স মওকুফ করে। প্রফেসর মোহাম্মদ ইউনূস শুধু তার একটা আয়কর মওকুফ বা কি একটা কর মওকুফ করেছেন 600 কোটি টাকার বেশি। একজন ব্যক্তি তার প্রতিষ্ঠানের জন্য এটা মাফ করিয়ে নিয়ে গিয়েছেন। আর এরা তো 5 বছরে এই গাড়িটা ব্যবহার করবেন, 10 বছরে ব্যবহার করবেন। আর গাড়ি করমুক্ত অবস্থা আনলে যে খুব একটা ভালো মন্দ আমি সেটা মনে করি না। এই কারণে যে গাড়ি হচ্ছে ডেপ্রিসিয়েবল বা অবচয়মূলক একটি সম্পদ। এটা যত চলবে এটার পিছনে খরচ করতে হয়। করমুক্ত অবস্থায় গাড়িটা আনা যায়, কিন্তু যখন গাড়ির এই চাকা বদল করতে হয়, গাড়ির পার্টস বদল করতে হয়, এটা তো করমুক্ত অবস্থা আসে না। ফলে যারা এই যে 12 হাত কাপড়ের 13 হাত বিচির মতো একটা বিরাট গাড়ি নিয়ে আসেন, এই বিরাট গাড়ি মেনটেন করতে তাদের কিন্তু কষ্ট হয়। ফলে টাকা পয়সা না থাকলে এইসব গাড়ি না নাই ভালো। আরেকটা হচ্ছে অনেকে কিন্তু আগে গাড়ি এনে ব্যবসা করেছেন। তা আমি মনে করি যে করমুক্তির সুবিধা সংসদ সদস্যদেরকে দেওয়া যেতে পারতো, কিন্তু গাড়ির মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত ছিল যে আপনি এত মূল্যের অধিক
অথবা এত সিসির অধিক গাড়ি কিনতে পারবেন না। কিন্তু প্রত্যেকেই যেটা করেছেন অতীতে সেটা হচ্ছে একটা হাতি মার্কা গাড়ি কিনে এনেছেন, যে গাড়ি সাধারণ মানুষের গ্যারেজে ঢুকতে পারে না, এত বড় গাড়ি। আপনি দেখবেন প্রায় ট্রাকের সাইজের গাড়ি, ওটা দিয়ে মই দিয়ে নামতে হয়। এক একজন সংসদ সদস্যের যে উচ্চতা, সেই উচ্চতায় গাড়ির পাশে দাঁড়ালে তাদেরকে মানে বামন মনে হয়। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই সব অকাজ কুকাজের কারণে আসলে এই ধরনের মানে চোখে দৃষ্টিকটু এই ধরনের আচরণের কারণে মূলত গাড়ির বিরুদ্ধে মানুষের একটা বিবমিশা তৈরি হয়েছে। আর আরেকটা যেটা বললেন যে প্লট, এখন যারা সংসদ সদস্য পদে নির্বাচন করেন তাদের অধিকাংশই ধনী ব্যক্তি। এইবারের সংসদে কোটি কোটি টাকা আছে এরকম লোকই বেশি। ফলে এদের প্লট না হলেও ফ্ল্যাট আছে, থাকার জায়গা আছে। আর এই এত টাকা পয়সা না থাকলে সংসদ ইলেকশন করেছেন কিভাবে? ইলেকশনে কয় টাকা খরচ হয় এখন তো আমরা জানি। অতএব তাদের যদি প্লট বাড়ি গাড়ি না থাকে তাহলে তাদের তো উচিত ছিল আগে প্লট বাড়ি গাড়িগুলি কিনা, তারপরে জনসেবা করতে আসা। এত টাকা খরচ করে জনসেবা করতে আসতে তো কেউ তাদেরকে বলে নাই। অতএব প্লট বাড়ি গাড়ি নিবেন না, এটা বলাটা আসলে এক ধরনের মানুষকে একটা বুঝ দেওয়া। এবং রাজধানীর মানুষ আসলে কিছু একটি আসে বিষয়ের যায় না। সাথে অভ্যস্ত, সেটি হচ্ছে যে ভিআইপি মুভমেন্ট যখন আমরা দেখি তখন মানে একটা রাস্তা স্তব্ধ হয়ে যাবে, আমরা যানজটে আটকে থাকবো ঘন্টার পর ঘন্টা। এই ভিআইপি কালচারের অবসান হলো কি? তারেক রহমান আমরা দেখলাম যে নিরাপত্তা প্রটোকল কমিয়ে সাধারণের কাতারে এসে দাঁড়ায়। দেখেন, সমস্যাটা ভিআইপির না, আমি বরং মনে করি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের চূড়ান্ত নিরাপত্তা দেওয়া উচিত। এইটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। সমস্যা হচ্ছে আমাদের ঢাকা শহরের যে রাস্তা, ঢাকা শহরের যে যানবাহন ব্যবস্থাপনা, সেইটা। ঢাকা শহরে ব্যাটারি রিক্সা চলবে, ঢাকা শহরে ধীর গতির যানবাহন চলবে, আবার উচ্চ গতির যানবাহন চলবে। এই শহরের যানজট তো কোনোদিন দূর হবে না। যানজট বরং দূর করা খুবই জরুরি। আপনি সাধারণের কাতারে এসে দাঁড়িয়ে যদি আমাদের প্রধানমন্ত্রী নিরাপত্তার অভাব হয়, সেটা তো আমি চাই না। আমি মনে করি যে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের নিরাপত্তা, চূড়ান্ত নিরাপত্তা দেওয়া উচিত। এবং সাইরেন বাজালেন না, কিন্তু খালি রাস্তা দিয়ে তাদের যাওয়া উচিত। তারা তো আর প্রত্যেকদিন সারাদিন মানে বেড়ান না, তারা তো এক জায়গা থেকে আরেক জায়গায় সারাদিন যাতায়াত করেন না। তারা এমনও হয় যে সপ্তাহে 1 দিন বা 2 দিন মুভমেন্ট হয় তাদের। তো এইরকম সময় 1-2 ঘন্টা আমি মনে করি যে রাস্তাঘাট বন্ধ থাকতে পারে। এই জিনিসটাকে আধুনিকায়ন করা যেতে পারে, অর্থাৎ যত কম সময় বন্ধ রাখা যায়, অর্থাৎ শুধুমাত্র ওই সময়টুকু ছাড়া বাকি সময়টুকু যে আটকে রাখা হয়। যেমন আমি আগে দেখেছি যে এই কনভয় যাওয়ার অন্তত আধা ঘন্টা আগে রাস্তা বন্ধ হয়ে গেছে। এটা না করলেই হয়, তবে রাস্তা বন্ধ করার আমি বিরুদ্ধে না। আর আরেকটা জিনিস হচ্ছে যে ঢাকা শহরের যান ব্যবস্থাপনাকে অবশ্যই নতুন ভাবে দেখা উচিত। এই যে লাখ লাখ ব্যাটারি রিক্সা, যারা কর দেয় না, যারা রাস্তায় জায়গা দখল করে বসে থাকে, যাদের গতি কম হওয়ার কারণে অন্য গাড়িকে সেই গতিতে নেমে আসতে হয়, এবং যারা দুর্ঘটনা ঘটায়, করবিহীন যানবাহন কেন ঢাকা শহরে চলবে? জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, যেমনটি প্রশ্ন রেখেছিলাম যে সরকারের চরিত্রে নতুনত্ব দেখছেন কিনা, সেটি দিয়ে শুরু করি। হ্যাঁ, কিছু তো নতুনত্ব দেখতেছি। একটা নতুনত্ব দেখতেছি, 236 জন মিলিয়নিয়ার আর 13 জন বিলিয়নিয়ার, আর হচ্ছে 150 জন ঋণ খেলাফি। এইটা হচ্ছে টিআইবি রিপোর্ট। সো এটা একটা নতুনত্ব। দ্বিতীয়টা, আমি তুষার ভাইয়ের সাথে একদম সম্পূর্ণ একমত হয়ে একটু অ্যাড করতে চাই। সাবেক অর্থমন্ত্রী যখন বলছিলেন ঘুষকে হালাল করছিলেন স্পিড মানি বলে, এবং সেটা নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। ওই স্পিড মানির জন্যই কিন্তু বেগমপাড়া কি হয়েছে, তৈরি হয়েছিল। আজকে সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, আবার বলছি, সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়। আপনি সড়ক সমঝোতা পাচ্ছেন কোথায়? সড়ক তৈরি করার জন্য আপনাকে 2টা ট্যাক্স দিতে হয়। একটা হচ্ছে কি, আমি যার গাড়ি আছে তারা একটা ট্যাক্স দেয়, রোড ট্যাক্স বলা হয়। আমি রোড ইউজ করি, সেজন্য সরকারকে আমি ট্যাক্স দিব, সেটা হচ্ছে রোড ট্যাক্স। আর একটা ট্যাক্স দেওয়া হয় মিউনিসিপ্যাল কর্পোরেশনকে, আমরা একটা ট্যাক্স দিই, বা সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিই। আপনি ট্যাক্সের বাইরে, এবং বলা আছে কনস্টিটিউশনে ট্যাক্স ইম্পোজ করার একমাত্র মালিক হচ্ছে কে? সংসদ। এই সংসদের বাইরে আপনি যখন বলবেন সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া, মানে এই যে কি বলবো, যে আউটসাইড যে কোনো কিছু যদি আপনি কম্প্রোমাইজ করে নেন, তাহলে সেটা কি হয়ে যাবে? লেজিটিমাইজ হয়ে যাবে। তাহলে আপনার আবার বেগমপাড়া তৈরি হবে। সো এই একটা উর্দুতে মানুষ অনেকে বলতো, ওটা বাংলায় বলে, আমরা ওটা ইংল্যান্ড থেকে শিখছি, যে বোতল হয়তো ডিফারেন্ট কিন্তু হুইস্কি এক। সো আপনার
এই যে ভিতরের যে জিনিসটা সেটা একই যদি থাকে, তাহলে তো জুলাই সনদ বলেন, আমাদের গণ অভ্যুত্থান বলেন, আমাদের বিপ্লব বলেন, আমাদের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বলেন, সব কিছুই কিন্তু ভুলণ্ঠিত হলো। এবং আর একটা জিনিস দেখেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন যে বিচার কি হবে, আইনের প্রতি সবাই শ্রদ্ধাশীল হবে, এটা বলেছিলেন। ওনারা প্রথমেই শপথ গ্রহণের দিনই সকালবেলায় সেটার ব্যত্যয় ঘটালেন। আর ভাই যে কথা বলছে, আমি এই কথাতে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে উনি আরিচা গেছিলেন ইয়াতে, আরে আরিচা রোডটা 4 ঘন্টা বন্ধ ছিল, উনি যেটা জানার পরে স্মৃতিসৌধে যাওয়ার জন্য, তারপর উনি বললেন যে না, রাস্তা বন্ধ থাকবে না। ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে রাস্তা বন্ধ করে একসময় সে আসতো, তখন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই রাস্তা বন্ধ করতে পারেন না। উনি বললো হ্যাঁ ঠিক আছে, রাস্তা বন্ধ করব না, আমি সাধারণের মতো আসবো, তো আমি যত সেকেন্ড লেট হব এই দেশটা তত সেকেন্ড লেট হয়ে যাবে। কারণ উনি ধরে নেন একটা কথার কথা বললাম, 4টার সময় মিটিং, আমরা কোনো জায়গায় 2 ঘন্টা আগে যদি ওনাকে বের হতে হয়, তাহলে এই 2 ঘন্টা রাষ্ট্রের জন্য অপচয়, কারণ এই 2 ঘন্টা হচ্ছে তার সিদ্ধান্ত নেওয়ার সময়। সেই জন্য এগুলো হচ্ছে সস্তা জনপ্রিয়তা, যে তিনি লাইটে দাঁড়াবেন এবং তারপরে সে কনভয় নিয়ে যাবেন, নিরাপত্তার চেয়ে আমার কাছে মনে হয় এটা তার সস্তা জনপ্রিয়তা। দ্বিতীয় কথা, আপনাকে একদিন মাত্র আপনি সচিবালয়ে যান, তাছাড়া তো আপনার ঢাকা শহরে মুভমেন্ট করার কিছু নাই। কিন্তু আমরা অতীতে যেটা দেখছি যে পুলিশ থাকবে, মানুষ উল্টা দিকে দাঁড়ায় থাকবে, সেটা তো সে কালচারও যেমন আমরা চাই না, আবার এই কালচারও চাই না আমার দেশটা কোনো কারণে কি হয়ে যাক, পিছিয়ে যাক। আর কালকে যতগুলো মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলছেন, একটা কথা কেউ নতুনত্ব, ভাই এটা ভালো বলতে হবে, যেমন ডাক্তারদের কথা বলছে যে তারা যেন সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আসে, এটা ইনশিওর করবে। আমরা তো সেটা বলিনি, আমরা বলছি কি হেলথ সিস্টেমটাকে চেঞ্জ করার বিষয়। NHS মানে মাননীয় প্রধানমন্ত্রী তো 17 বছর থাকছেন ইংল্যান্ডে, হি হ্যাভ এ ভেরি গুড আইডিয়া হাউ NHS স্টার্টস ওয়ার্ক। আমাদের এখানে সাধারণ মানুষ প্রতিটা মেডিকেল কলেজে বা হাসপাতালে চিকিৎসা পাবে, এই নিশ্চয়তা করতে হবে। এর জন্য যে কি রিফর্ম করা হবে সে বিষয়ে কিন্তু কোনো কিছু আমরা শুনিনি। বা এই যে ভূমি মন্ত্রণালয় বলেন বা অন্য একটা মাত্র কারণ দেখলাম যে আমার কাছে প্রশংসাদার, সেটা হচ্ছে আইন মন্ত্রণালয়, মাননীয় আইনমন্ত্রী যেটা বলছেন যে আপনি দেখেন, একজন বলতেছে সড়কের সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, আর আরেকজন কি বলছে, যে বেতন দেওয়া হয় সেই বেতনে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান। স্ট্যান্ডিংটা দেখেন। সেই জন্যে মাননীয় আইনমন্ত্রীকে আমি অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই, প্রকাশ করে হিজ মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে তুমি কম্প্রোমাইজ করে না, আমার এখানে তো 2 জন দিয়ে চলে না, আরো 4 জন লাগবে, ওই জন্য সেরেস্তাদেরকে দিয়ে আমি টাকা তুলবো, বা আমি অন্য উপায়ে টাকা তুলবো, কারণ আমাদের কোর্টে তো এসির ব্যবস্থা সরকার করেনি। তার খুবই ক্লিয়ার যে না, যেরকম আছে এই অবস্থাতে যদি আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেন থাকবেন, না হলে থাকবেন না। সো সেম জিনিসটাই সড়ক ও জনপথ মন্ত্রণালয়ের কাছ থেকে আশা করা উচিত ছিল, যে চাঁদার বিরুদ্ধেই বোধহয় আমরা প্রথম বলছিলাম যে সারা দেশে চাঁদা বন্ধ করতে হবে, দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি যে রূপেই আনা হোক না কেন, সেটা কোনোদিন মানুষের কল্যাণকর হবে না। গণভোট বাতিল হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জানতে চাই, গণভোট ও নির্বাচন এ দুটির আইনি ভিত্তি কি একে অপরের উপর নির্ভরশীল? আপনি আইনি যদি দৃষ্টিকোণ থেকে বিষয়টি আমাদের বুঝিয়ে বলেন। প্রথম জিনিস হচ্ছে, আপনাকে আগে বলতে বলতে একটা জিনিস বোধহয় ভুলে গেছি, সেটা হচ্ছে এই মন্ত্রিসভার আর একটা মানে অন্যতম বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, কিছু গুপ্ত মানুষও কি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। এবং আর একটা জিনিস সবচেয়ে বড় যেটা গুপ্ত বলতে কাদের বোঝাতে চাইছেন? বলতেছি তার নাম, তিনি হচ্ছে খলিল সাহেব। সেটা হচ্ছে যে দল স্টেটমেন্ট দিল 2টা ছাত্র উপদেষ্টার বিষয়, যে আপনারা যদি রাজনৈতিক দল করতে চান তাহলে আপনারা কি পদত্যাগ করে তারপর মাঠে আসেন। এবং 2টা ছেলে কিন্তু পদত্যাগ করে মাঠে আসছে। কিন্তু সেই দলই আবার যখন এই খলিল সাহেবের কিন্তু অপসারণ বিএনপি দাবি করেছিল, এবং সবচেয়ে জোরে সোরে, এবং যে কয়জন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তার মধ্যে কিন্তু উনি ছিলেন। কিন্তু হঠাৎ করে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া হলো, এবং সবাই যখন জানে হি ইজ এ ক্লোজ ফ্রেন্ড অফ অজিত দোভাল, এবং কি কারণে দেওয়া হলো আমরা জানি না, কিন্তু এটা মনে হয় এই সরকারের জন্য খুব একটা সুখকর হবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে আসে, সেটা হচ্ছে আমরা সবাই বলতেছি যে আইন মেনে চলব, এবং এখানে একটা কথা বলা হচ্ছে
যে সংবিধান অনুযায়ী ইউনূস সরকার গঠন হয়েছে এবং তৃতীয় তফসিলের কথা বলা হচ্ছে, সেখানে যেহেতু শপথের বিধান নাই, সেই জন্য এই জুলাই সনদের শপথ নিতে পারবেন না বিএনপি। তা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, তৃতীয় তফসিলে ডক্টর ইউনূস সাহেবের এন্ট্রিম গভর্নমেন্টের কোনো বিধান কনস্টিটিউশন ছিল না, সেটা 106 দিয়ে সুপ্রিম কোর্টের কাছ থেকে নিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট তো আর বলেনি তো তৃতীয় তফসিলে একটা শপথ কি আপনারা অ্যাড করেন। তাহলে যে শপথটা নিছেন উপদেষ্টারা এবং মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই শপথটা তৃতীয় তফসিলে নাই এবং আজও নেই। সো যদি সেই শপথটা বৈধ হয়ে থাকে, তাহলে আজকে এই যুক্তিটা একটা ছোট জগন্নাথের উত্তর। থার্ড জিনিস, আপনি কিছু মানবো কিছু মানবো না, এটা হবে না। যেটা আমার কাছে আজকে সবচেয়ে বড় দুঃখের বিষয় হয়েছে, সেটা হচ্ছে মেজর হাফিজ সাহেব আজকে একটা স্টেটমেন্ট করছে। মেজর হাফিজ সাহেব স্টেটমেন্ট করছে, গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না ইউনূস সরকার। ইউনূস সরকার হচ্ছে আমাদের সরকার, ইউনূস সরকার গণভোটে না দিলে নির্বাচন দিত না, সেজন্য আমি রাজি হয়েছি, কিন্তু এখন গণভোটের ভিত্তি নাই। তাহলে এটা কি একটা প্রতারণা হয়ে যাচ্ছে না জাতির সাথে, সমস্ত মানুষের সাথে? এবং আপনি আরো একটা জিনিস দেখেন, 68.2% মানুষ ভোট দিচ্ছে হায়ার পক্ষে। এবং কি তাজ্জব একটা ব্যাপার, গোপালগঞ্জে কিন্তু 3টা সিটেই কিন্তু বিএনপি দিচ্ছে, কিন্তু সেখানে আবার না ভোটে দিচ্ছে। তার মানে বিএনপি যে হায়ার পক্ষে কখনো ছিল না, আজও নাই, অতীতেও ছিল না, ভোটের আগেও ছিল না। এই কথা যখন আমরা বলতাম অনেকে রাগ করতো। পার্বত্য চট্টগ্রামেও কি বিএনপি জিতছে, কিন্তু না ভোট জিতছে। তার মানে কি বিএনপির যারা ভোটার তারা কিন্তু হা ভোটে ভোট দেয়নি। তাহলে হা ভোটে কারা ভোট দিলেন? হা ভোটে সাধারণ মানুষ, যারা কি জন্য দিলেন? জুলাই সনদকে বাস্তবায়নের জন্য। তাহলে আপনি 68%, আপনি পাইছেন 51%। তাহলে আপনি 68% লোকের যে মতামত, তাকে কি আপনি সমর্থন করবেন না সম্মান প্রদর্শন করবেন? এটাই তো গণতন্ত্রের নিয়ম। আর আপনি যে যুক্তিতে বললেন যে না শপথের বিধান নাই, তাহলে ডক্টর ইউনূস অবৈধ, এই ইলেকশন ডাকাটা অবৈধ, মানে দুইটা ইলেকশনই তো একসাথে ডাকছেন। এই ইলেকশন কমিশন গঠন হয়েছে সেটা অবৈধ, এই সুপ্রিম কোর্টের বিচারপতিরা যারা বসে আছেন তারা অবৈধ, আপনার প্রশাসনে যারা বসে আছেন তারা অবৈধ, আপনি যে মন্ত্রিসভা গঠন করলেন সেটা অবৈধ, এই সংসদ নির্বাচন অবৈধ, তাহলে সব অবৈধ হয়ে যাবে। ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে যদি জিয়াউর রহমান সাহেব সিএমএলএ থেকে রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছিলেন, সেটাও কনস্টিটিউশন ছিল না, কিন্তু সেদিন সে দেশকে রক্ষা করার জন্য নিয়েছিলেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সবাই মিলে বসাইছি, তখন সংবিধানের বালায় ছিল না। আজকে এই ইলেকশনটাও হতে হবে গণতন্ত্রের জন্য, সেটাও আমরা করেছি। সো আপনি মেনে নিয়ে যখন ভোট করছেন তখন, এবং আরো একটা জিনিস দেখেন, এইটা এই 25 তারিখে আসছিল গণভোটের, এটা যদি আপনি আদেশটাকে ইলিগালি ভাবতেন, তাহলে আপনি রিট ফাইল করতেন, করে চ্যালেঞ্জ করতেন। ভোটের পরে কেন বললেন যে না, ওটা আমি একটা চাণক্য পলিসি নিয়েছিলাম, ভোট হয়ে যাক তারপর আর আমি এটাকে অস্বীকার। ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। ডাক্তার আব্দুল নূর তুষার, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হবার পর নতুন করে কেন সংকট তৈরি হচ্ছে? জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কোনো অনীহা আছে কি? সংকট তো এখনো তৈরি হয় নাই। যেটি হয়েছে সেটা হচ্ছে, বিএনপি বলেছে শপথ গ্রহণের প্রক্রিয়াটিকে বৈধ করার জন্য তারা পরে শপথ নিচ্ছে, কারণ এখন যদি তারা শপথ নেয়, শপথটা ঠিক বৈধ হবে না। এটি করার পেছনে বিএনপির যুক্তি আছে। একটি হচ্ছে যে, একটু আগে যে যুক্তিটা এসেছিল যে ইউনূস সরকার যে শপথ নিয়েছে বা সরকার পরিচালনা করেছে, এটাকে বৈধ, আসলে তো বৈধ না। তারাই বৈধতা নিয়েছিলেন, বৈধ না জানতেন বলেই বৈধতা নিয়েছিলেন। সংবিধানের, প্রচলিত সংবিধান যেটি বাংলাদেশের আছে এখন, সেই সংবিধানেরই ধারা অনুযায়ী তারা 106 রেফারেন্স নিয়েছিলেন। তার মানে তারা সংবিধানকে মেনেই রেফারেন্সটা নিয়েছেন। আর শপথের যে বাক্য, সেটা যেহেতু ওই শপথ ছিল না, যেটি তৃতীয় তফসিলের কথা শাহরিয়ার বলেছেন, সত্যি সেটা তো নাই। এটা যে তারা বানিয়ে নিয়েছেন নিজে নিজে, এটাকে তো একটা অবৈধ কাজই করেছেন। এটাও তারা চাইলে একইভাবে রেফারেন্স নিয়ে তৈরি করতে পারতেন, অথবা তারা যেটা নিয়েছেন, এখন সেটাকে বৈধতা দেওয়ার দায়িত্ব পড়েছে বর্তমান সংসদের। বর্তমান সংসদ যদি মনে করে বিগত সরকারের যে কাজগুলি আইনি বৈধতা দেওয়া প্রয়োজন, তারা সেটা দিতে পারবেন, এটা দিতে কোনো বাধা নাই। এবং সেইগুলিকে চ্যালেঞ্জ করে কেউ কোর্টেও যেতে পারবে, আবার কোর্ট থেকে রেফারেন্স আনতে পারবে, অতএব সেখানেও কোনো বাধা নাই। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার একটি ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে এসেছেন। ওই সময় প্রয়োজনীয়তার জন্য অনেক কিছু তাদেরকে করতে হয়েছে বা অনেক কিছু করা হয়েছে যেগুলি না করে উপায় ছিল না। আবার অনেক কিছু তারা করেছেন যেগুলি না করলেও চলতো।
এবং তারাই যে না করলেও চলতো সেই জিনিসগুলি করতে গিয়েই অনেক ধরনের সংকট তৈরি করছেন। তার মধ্যে একটা হচ্ছে গণভোট। গণভোট পরেও হতে পারত। এই জুলাই সনদের উপরে মানুষের যে আস্থা আছে কি নাই, এটা সংসদ তৈরি করে গণভোটের এই পুরো প্রক্রিয়াটাকে সংবিধানে সংযুক্ত করে নিয়ে তারপরে গণভোট আয়োজন করা যেতে পারতো। কিন্তু এই ঝুঁকিতে যেতে কেউই রাজি হয় নাই, কারণ সকলেই মনে করেছে যে এই পুরা জুলাই বিপ্লব এবং সবকিছুকে একটা আইনি বৈধতা দিতে হবে। এই আইনি বৈধতা দেওয়ার প্রক্রিয়ার ভেতরে গিয়ে আসলে গণভোট আয়োজনের দরকার পড়েছে, এবং এই গণভোটের আইনি বৈধতা আবার নাই, কারণ গণভোটও সংবিধানে নাই। ফলে এইটাকেও সংবিধানে সংযুক্ত করতে হবে। ফলে এইটাই হচ্ছে বিশ্বের একটি অন্যতম গণভোট, যেখানে বলা হচ্ছে যে আপনি যদি গণভোটে হ্যাঁ দেন তাহলে বাংলাদেশের সংবিধানে গণভোট যুক্ত হবে। তার মানে সংবিধানে গণভোট নাই, গণভোটকে যুক্ত করার জন্য আপনি গণভোট করছেন। তাহলে কিসের ভিত্তিতে গণভোট করছেন? ওই একইভাবে ডক্ট্রিন অফ নেসেসিটি। তো সবকিছু ডক্ট্রিন অফ নেসেসিটিতে না নিয়ে গিয়ে বিএনপি যেটা বলেছে, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে তারা সংসদ অধিবেশন আহ্বান করবেন, বিভিন্ন কাজে বৈধতা প্রদান করবেন, তারপরে তারা তার ভিত্তিতে একটি সংবিধান সংস্কার পরিষদ যদি দরকার হয় তাহলে গঠন করবেন। এইখানে আবার আজকেই বিদেশে অবস্থানরত সম্ভবত তিনি, আজকে আমি দেখেছি, হয়তো আজকে দিয়েছেন না কালকে দিয়েছেন জানি না, তানিয়া আমির বলেছেন যে দুইটা শপথ একসাথে নেওয়া যায় না, একটা নিলে আরেকটা বাতিল হয়ে যায়। উনি কিভাবে বলেছেন জানি না। ফলে জটিলতা উদ্ভব হয়েছে। কিন্তু এইসব জটিলতা কিছু উদ্ভব হতো না যদি সংবিধানের যে সংস্কারগুলি, সেইগুলির দায়িত্ব জুলাই সনদ অনুযায়ী নির্বাচিত সংসদের হাতেই ছেড়ে দেওয়া হতো। কিন্তু জনাব আব্দুল তুষার নিশ্চয় মনে, ডাক্তার আব্দুল তুষার, বিএনপি কি অনেকটা বাধ্য হয়ে গণভোটে রাজি হয়েছে, কিংবা জাতীয় ঐকমত্য কমিশন কি সংস্কার চাপিয়ে দিয়েছে? আমি অবশ্য এই ক্ষেত্রে আমি বলবো যে বিএনপি যদি বলে যে তারা বাধ্য হয়ে রাজি হয়েছে, কেউ চাপিয়ে দিয়েছে, তাহলে বিএনপি এত শক্তিশালী দল, বিএনপির ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে যদি একটা অন্তর্বর্তী সরকার যার কিনা ওই রকম বৈধতাই নাই, তাহলে তো আমি বলবো যে তারা দুর্বলতার পরিচয় দিয়েছে। ফলে বাধ্য হয়ে করেছে এই কথা যদি বলে, এটা সত্য হলেও বলা উচিত না। বাধ্য হয়ে কেন কিছু করবে, তাই না? যদি কাউকে বাধ্য করা যায় তাহলে তো তাকে ভবিষ্যতেও বাধ্য করা যাবে। তো এইটা আসলে আমি মনে করি না যে সঠিক বক্তব্য। বাধ্য হয়ে করে নাই, তবে হয়তো কৌশলের অংশ হিসেবে করেছে। তারা চেয়েছে যে কোনোভাবেই নির্বাচনটা বিঘ্নিত না হোক, এবং তারা চেয়েছে যে নির্বাচনের পরে জনগণের রায় নিয়ে কাজ করতে। ফলে এটা তাদের রাজনৈতিক কৌশলের অংশ হতে পারে। কিন্তু বাধ্য করার মতো শক্তি কি আসলে বিএনপিকে ছিল কারো, যেখানে আওয়ামী লীগ নাই দেশে, এবং বিএনপি দেশের বৃহত্তম দল হিসেবে প্রায় এস্টাবলিশ, যেই জোরেই তাদের কিছু লোক আনরুলি হয়ে চাঁদাবাজি করেছে। আর গোপালগঞ্জের বিষয়ে শাহরিয়ার একটি কথা বলেছেন, আমি শুধু ওই জায়গাতে একটু দ্বিমত করি, এই কারণে যে গোপালগঞ্জের বিএনপি তো জিতারই কথা না। গোপালগঞ্জে বিএনপি যে ভোট পেয়েছে এগুলো আওয়ামী লীগেরই ভোট। ওইখানে আসলে আওয়ামী লীগের একদিকে বিএনপিকে ভোট দিয়েছে, আরেকদিকে না ভোট দিয়েছে। অর্থাৎ তারা এই সংস্কার বা অন্য সবকিছুকে এক ঢালাওভাবে না দিয়ে দিয়েছে, আবার তারা বিএনপিকে হ্যাঁ দিয়েছে যাতে তারা তাদের চিরশত্রু বলে যাদেরকে মনে করে, তারা যেন সেখানে আসতে না পারে কোনোভাবে। অবশ্যই এমনি তো আসতে পারতো না, কারণ ওইখানে যে ভোটের ব্যালেন্স, সেখানে জামাতে ইসলামী আমার ধারণা জয়ের চিন্তাও করে নাই। তবে এনসিপিও যাতে কোনোভাবে এই দেশে ক্ষমতা আসতে না পারে, তারা সেটা চেষ্টা করেছে। যেটার ভবিষ্যৎবাণী আমি আপনার অনুষ্ঠানে একটা ভবিষ্যৎ ধারণা আমি দিয়েছিলাম যে আওয়ামী লীগের ভোটাররা এটা করবে, ওইটাই গোপালগঞ্জে প্রমাণিত হয়েছে। এই গোপালগঞ্জে কিন্তু এনসিপি ঢুকতে পারে নাই। আপনার মনে আছে কি অবস্থা হয়েছিল রণক্ষেত্র? তাহলে গোপালগঞ্জ কিন্তু আসলে টেস্ট কেস না। জি, ধন্যবাদ ব্যারিস্টার শাহরিয়ার কবির। আমরা দেখেছি বিএনপি বেশ কিছু প্রস্তাবে নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেগুলো বাস্তবায়নে বিএনপি বাধ্য কিনা? এখন যে প্রশ্নটি সামনে এসেছে যে উচ্চ কক্ষ কিভাবে গঠন হবে, প্রাপ্ত ভোটের ভিত্তিতে নাকি আসনের ভিত্তিতে? দেখেন, আমি দুইটা জিনিস বলি। ভাই যেটা গোপালগঞ্জের কথা বললো, পার্বত্য চট্টগ্রামেও মানে যেখানে হোক, আমি বলছি যে লোকগুলো বিএনপিতে ভোট দিছে তারা, হ্যাঁ আওয়ামী লীগের লোক দিয়ে থাকে ভাইয়ের এই পারসেপশনটা রাইট হতে হবে, কারণ গোপালগঞ্জে তো বিএনপি জেতারই কথা না। এখানে একটা জিনিস দেখেন ভাই, এগুলো বিষয় ভালো জানেন। জিয়াউর রহমান সাহেব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন রেফারেন্ডাম করছিলেন, তখন কিন্তু কনস্টিটিউশনাল রেফারেন্ডাম ছিল না। 75 সালে কনস্টিটিউশনই ছিল না, সোভিয়েত ছিল না, মানে ছিল না, কনস্টিটিউশন ওয়াজ নাল এন্ড ভয়েড, নাল এন্ড ভয়েড ছিল না। তার মানে রেফারেন্ডামের কোনো বিধান ছিল না। কিন্তু একটা রেফারেন্ডাম প্রথম হয়েছে, তারপরে কিন্তু পার্লামেন্টে ইলেকশন হয়েছে। সো দেয়ার ইজ এন প্রসিডিওর, যার মাধ্যমে যে বিএনপি যে এক্সাম্পলটা দিচ্ছে, সেই এক্সাম্পলটা অলরেডি তারা কিন্তু করছে। আর যেটা বললেন যে সিনেটের কথাটা, যদি আমরা এখনো উচ্চকক্ষের নাম কি হবে সেটাই ঠিক হয়নি, যে সেখানে আপনি একটা জিনিস বোঝেন যে গণরায়কে আপনি উপেক্ষা করবেন কেমন করে।
যেটা বললেন যে গণভোটটা দিলেন কেন, আপনি তো গণভোটটা মেনে নিলেন, আপনি জুলাই সনদে সাইন করলেন, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, খুব ভালো কথা, নোট অফ ডিসেন্ট দিচ্ছেন, আপনি সংস্কার পরিষদে যে আপনি সেটা নিয়ে আলোচনা করেন, কিন্তু কথা হলো যে আপনি তো ভোটটাকে ভাই, এই ভোটটা হলো, সংসদ নির্বাচনটা হলো তো এই রেফারেন্ডামের উপর ভিত্তি করে, কিসের উপর ভিত্তি করে, এই জুলাই সনদের উপর ভিত্তি করে। আমরা যদি জুলাই সনদকে অস্বীকার করি তাহলে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিপ্লব, আমরা যে বলি সংস্কার, একটা নতুন বাংলাদেশ, এই সবগুলোকেই কি অস্বীকার করা এবং এই নিশ্চয়ই আলোচনার অস্বীকার মধ্যে করে দিয়ে সমস্যা বিএনপি সমাধানের একটা খুব বেশি সুযোগ লাভবান এখনো হবে রয়েছে। বলে মনে হয় না। অসংখ্য